কিছু কিছু কেস ফাইল থাকে যেগুলো বন্ধ হয়ে গেলেও মন থেকে মুছে যায় না। নলহাটি মন্দিরের কেসটা ঠিক তেমনই। চলুন আজ আমরা একসঙ্গে সেই বন্ধ ফাইলটা খুলি আর দেখি কিভাবে একটা সাধারণ মন্দির সংস্কারের ঘটনা একটা ভয়াবহ অতি প্রাকৃত সংকটের রূপ নিয়েছিল। একবার ভাবুন তো, আমাদের পুরো তদন্তটা শুরু হয়েছিল এই একটা বাক্য দিয়ে। মন্দিরের প্রধান পুরোহিত জটিলেশ্বর ভট্টাচার্য বলেছিলেন, মন্দিরের পাথরগুলো যেন ভয়ে কাঁপছে। যখন কোনো মন্দিরের পাথর পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করে, তখন বুঝতে হবে আমরা কোনো সাধারণ বিপদের মুখোমুখি হচ্ছি না। আচ্ছা, এবার আসা যাক অফিসিয়াল রিপোর্টে। কেস ফাইল নম্বর NHT-150, স্ট্যাটাস ক্লোজড। প্রাথমিক রিপোর্টে 3টে প্রধান বিষয় উল্লেখ করা হয়েছিল: কিছু ব্যাখ্যাতীত ঘটনা, মন্দিরের চারপাশে অদ্ভুত নীল আলোর শিখা, আর পুলক ও চরণ নামে দুজন যুবকের রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়া। ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আনুষ্ঠানিক তদন্তের শুরু। আর ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছিল। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় সবকিছুর শুরু হয়েছিল মন্দির সংস্কারের সময় একটা প্রাচীন শিলমোহর ভেঙে যাওয়ার পর থেকে। আর ঠিক তারপরেই প্রথম লক্ষণগুলো দেখা যেতে শুরু করে, ওই অদ্ভুত নীল শিখা আর মন্ত্রের আওয়াজ। এর কিছুদিন পরেই পুলক আর চরণ নিখোঁজ হয়, আর পরিস্থিতি এমন গুরুতর হয়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত বিশেষজ্ঞ তদন্তকারী তারানাথ তান্ত্রিককে আসতেই হয়। তো প্রথম অধ্যায়, ঘটনাস্থলে তদন্তকারী। তারানাথ তান্ত্রিকের প্রথম কাজই ছিল প্রধান সাক্ষীর জবানবন্দি নেওয়া, যিনি ছিলেন মন্দিরের সেই আতঙ্কিত প্রধান পুরোহিত। আর পুরোহিতের দেওয়া এই তথ্যগুলোই বলতে পারেন আমাদের তদন্তের মূল ভিত্তি ছিল। প্রত্যেকটা ঘটনা আলাদাভাবে শুনলে অদ্ভুত লাগবে, কিন্তু সবগুলোকে একসাথে করলে একটা ভয়াবহ ছবি ফুটে উঠছিল। ভাবুন, শ্মশানে মানুষের মতো নাচছে নীল আগুন, বন্ধ ঘর থেকে মন্ত্রের শব্দ ভেসে আসছে, এমনকি বলির ছাগলটাও অস্বাভাবিক আচরণ করছে। আমাদের প্রথম কাজই ছিল এই সূত্রগুলোর মধ্যে যোগসূত্রটা খুঁজে বের করা। দ্বিতীয় অধ্যায়, ঘটনাস্থলের ফরেনসিক বিশ্লেষণ। সাক্ষীর কথা শোনার পর তদন্তকারী নিজে মন্দিরের আনাচে কানাচ পরীক্ষা করা শুরু করলেন। আর আসল রহস্যটা, সেটা কিন্তু বাতাস, মাটি আর মন্দিরের পাথরের মধ্যে লুকিয়েছিল। আমাদের হাতে প্রথম প্রমাণ ছিল ওই নীল অগ্নিশিখা। দেখুন, বৈজ্ঞানিকভাবে এর একটা ব্যাখ্যা হতে পারে, যেমন ধরুন জলাভূমির গ্যাস বা আলিয়া, কিন্তু সাক্ষীরা যা বলছিলেন তা এর সাথে একদমই মেলে না। তাদের মতে ওগুলো শুধু আগুনের শিখা ছিল না, ওগুলো ছিল মানুষের মতো আকৃতি, যারা উদ্দেশ্য নিয়ে নাচছিল। এই অমিলটাই কিন্তু ঘটনাটাকে অতি প্রাকৃত দিকে ঠেলে দেয়। এর পরের প্রমাণটা ছিল শব্দকেন্দ্রিক। একাধিক সাক্ষী নিশ্চিত করে বলেছিলেন যে মন্দিরের তালা দেওয়া গর্ভগৃহ থেকে একটা রহস্যময় মন্ত্রোচ্চারণের শব্দ আসছে। প্রশ্নটা হলো, সেই শব্দটা কিসের ছিল? আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে মন্ত্রটা শোনা যাচ্ছিল সেটা কোনো এলোমেলো শব্দ ছিল না, ওটা ছিল একটা নির্দিষ্ট তান্ত্রিক মন্ত্র। আর বারবার একই মন্ত্র শোনার একটাই মানে হতে পারে, এর পেছনে একটা খুব সুনির্দিষ্ট আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল। আর এখানেই তদন্তের আসল ধাঁধাটা তৈরি হয়। মন্দিরের গর্ভগৃহ তো বাইরে থেকে তালা বন্ধ, তাহলে ভেতর থেকে এই শব্দটা আসছিল কিভাবে? কোনো মানুষের পক্ষে তো সেখানে থাকা এক কথায় অসম্ভব। তদন্তকারী তারানাথ যখন নিজে ঘটনাস্থলটা পরীক্ষা করলেন, তখন আরও কিছু সূত্র সামনে এলো। বাতাসে পচা গন্ধ নয়, ছিল প্রাচীন তামা আর পোড়া ভেষজের একটা অদ্ভুত গন্ধ। পায়ের তলার মাটিতেও একটা সূক্ষ্ম কম্পন অনুভব করা যাচ্ছিল। আর সবচেয়ে বড় সূত্রটা ছিল গর্ভগৃহের মেঝের নতুন মেরামত, যেটা একটা ক্ষতিগ্রস্ত সুরক্ষা ব্যবস্থার দিকে ইশারা করছিল। আর ঠিক এখানেই তদন্তের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। মন্দিরের মেঝের নিচে একটা প্রাচীন তন্ত্রযন্ত্র পাওয়া যায়। এটাকে বলতে পারেন একটা আধ্যাত্মিক কারাগার, যা কোনো একটা শক্তিশালী সত্তাকে আটকে রাখার জন্য বানানো হয়েছিল। আর তদন্তে দেখা যায় ওই মেরামতির সময়ই যন্ত্রটাতে ফাটল ধরে গিয়েছিল। তো ঘটনাস্থল বিশ্লেষণের পর তদন্তের ফোকাসটা ঘুরে গেল অপরাধের দিকে। সমস্ত প্রমাণের ওপর ভিত্তি করে আর তারানাথের বিশেষ জ্ঞানের সাহায্যে সেই অশুভ সত্তাটার একটা প্রোফাইল তৈরি করা হলো। তদন্তকারীর সিদ্ধান্তটা ছিল একেবারে চূড়ান্ত। ঐতিহাসিক প্রেক্ষাপট আর নিজের ধ্যানলব্ধ জ্ঞান থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়,
এটা আসলে ১৫০ বছর আগের এক শক্তিশালী কাপালিক সাধকের আত্মা, যে নিজের সাধনার আগুনেই নিজে বন্দী হয়ে গিয়েছিল। আর এই সত্তাটার উদ্দেশ্য কিন্তু সাধারণ ভয় দেখানো ছিল না। ১৫০ বছর আগে অমরত্ব পাওয়ার জন্য সে একটা বিশেষ অনুষ্ঠান শুরু করে, কিন্তু সফল হওয়ার আগেই তার আত্মা ওই যন্ত্রে বন্দী হয়ে যায়। এখন তার লক্ষ্য শুধু মুক্তি পাওয়া নয়, বরং একজন জীবন্ত তান্ত্রিকের শরীর দখল করে নিজের অসমাপ্ত সাধনা শেষ করা। যখন সত্তাটার পরিচয় আর উদ্দেশ্য দুটোই পরিষ্কার হয়ে গেল, তখন তদন্তকারীর কাছে একটাই পথ খোলা ছিল, একটা সরাসরি এবং অত্যন্ত বিপজ্জনক মোকাবেলা। এটা কিন্তু কোনো সাধারণ লড়াই ছিল না। তারানাথ যে পদ্ধতিটা ব্যবহার করেন সেটা ছিল একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল। হাড় দিয়ে বৃত্ত তৈরি করা, নিজের রক্ত দিয়ে পাল্টা যন্ত্র আঁকা, পূর্বপুরুষের শক্তিকে আহ্বান করা, প্রত্যেকটা ধাপ ছিল ভীষণ জরুরি। আর সামান্যতম ভুলেও তদন্তকারীর নিজের জীবন চলে যেতে পারত। সত্তাটা তার শেষ চাল হিসেবে একটা মনস্তাত্ত্বিক খেলা খেলল। সে হুবহু তারানাথ তান্ত্রিকের রূপ ধরে তার সামনে এসে দাঁড়ালো। এর একটাই উদ্দেশ্য ছিল, তারানাথের মনোবল ভেঙে দেওয়া, তাকে বিভ্রান্ত করা। আর সত্তাটার এই ভয়ঙ্কর ঘোষণাই তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। সে মুক্তি চায় না, সে চায় পুনর্জন্ম, তদন্তকারীর শরীরটাকেই দখল করে। লড়াইটা তখন পুরোপুরি ব্যক্তিগত হয়ে ওঠে। এবার আসা যাক মামলার শেষ পর্বে। চলুন দেখি সেই ভয়ঙ্কর মোকাবিলার পর পরিস্থিতি কি দাঁড়ালো আর কিভাবে এই সংকটের সমাধান হলো। ১৫০ বছর, এতগুলো বছর ধরে একটা অশুভ শক্তি একটা ভাঙা সিলমোহরের আড়ালে লুকিয়েছিল। অবশেষে যে সেই প্রাচীন বিপদকে শেষ করা সম্ভব হয়েছে, এটাই এই মামলাটাকে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাহলে চূড়ান্ত রিপোর্টটা কি বলছে? সত্তাটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করা হয়েছে, নলহাটি মন্দিরে শান্তি ফিরে এসেছে, আর কোনো অস্বাভাবিক কার্যকলাপের খবর মেলেনি। অতএব এই কেসটি আনুষ্ঠানিকভাবে বন্ধ। আর এই চার্টটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তদন্তের আগে আর পরে অস্বাভাবিক কার্যকলাপের হার ছিল 0। শুধুমাত্র ওই ঘটনার সময়ই এটা চরমে পৌঁছেছিল, যা প্রমাণ করে যে বিপদটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে। নলহাটির মামলাটা তো বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। পৃথিবীতে এমন আরও কতগুলো প্রাচীন কারাগার আছে যেগুলো হয়তো ভাঙার থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে? এই চিন্তাটাই হয়তো সবথেকে বেশি ভয়ের।